বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকাম ট্যাক্স ট্রেনিং এ টু জেড পার্ট 12-এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাইম আহমদ। আজকে আমরা আলোচনা করব রিটার্নের সাথে কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হয়। অর্থাৎ আমরা যখন কোনো আয়কর রিটার্ন সাবমিট করি, হোক সেটা কোম্পানি কিংবা ব্যক্তিগত, তার সাথে বেশ কিছু রিলেটেড অর্থাৎ সম্পর্কিত ডকুমেন্টস, তথ্যাদি, প্রমাণাদি ইত্যাদি বা হিসাব নিকাশ এগুলো সাবমিট করতে হয়। অর্থাৎ রিটার্নের বাইরেও বেশ কিছু জিনিস আমাদের প্রমাণপত্র হিসাবে এর সাথে সংযুক্ত করতে হয়। এই সংযুক্তিগুলো না দিলে যেটা হয়, হিসাব নিকাশ অস্পষ্ট থাকে এবং এর ফলে ট্যাক্স অফিস আপনার ফাইলকে বা আপনার ক্লায়েন্টের ফাইলকে অডিটে ফেলার একটা সুযোগ পায়। যদি আপনি যথাযথভাবে এই ডকুমেন্টসগুলো দাখিল করেন এবং হিসাব বিবরণীগুলো দাখিল করেন, তাহলে আপনার ট্যাক্সের যে অডিট, এই অডিট থেকে অনেকাংশেই রেহাই পাওয়ার সুযোগ পাবে, কিংবা অডিটে যদি পরেও তারপরেও আপনি এর দ্বারা খুব বেশি অ্যাফেক্টেড হবেন না। এজন্য ট্যাক্স রিটার্নের পাশাপাশি এর সাথে সম্পর্কিত ডকুমেন্টসগুলো সংযুক্ত করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এই পর্বে আমরা সেটি দেখব। তো প্রথমেই আসেন বেতন খাতে। যদি বেতন খাতে আয় হয় কারো, আমরা স্বাভাবিকভাবেই জানি যে বাংলাদেশের একটা বড় অংশ মানুষ ইনকাম করে থাকে বেতনের মধ্য দিয়ে, হোক সে সরকারি বেতনভুক্ত কর্মচারী কিংবা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, কোনো এমপিওভুক্ত প্রতিষ্ঠানের চাকরিজীবী। যদি যেখানেই সে চাকরি করুক না কেন, তার যখন রিটার্নটা তৈরি করবেন, আমরা নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি শুধুমাত্র রিটার্নটা দিয়ে দিই, কিন্তু এর সাথে আরও বেশ কিছু জিনিস অবশ্যই দিতে হবে। বেতন বিবরণী বা স্যালারি স্টেটমেন্ট, অর্থাৎ আপনি যেখানে জব করেন সেখান থেকে একটি স্টেটমেন্ট, অর্থাৎ আপনাকে যে বেতন দেওয়া হয়েছে সারা বছরে এবং কী বাবদ কত টাকা বেতন দেওয়া হয়েছে, তার একটি সার্টিফিকেট আপনাকে কোম্পানি থেকে প্রদান করবে। এবং এই সার্টিফিকেটের একটি বিশেষ দিক হচ্ছে, এখানে টিডিএস অর্থাৎ আপনার স্যালারির অ্যাগেনিস্টে যদি কোনো টিডিএস কেটে রাখা হয়, সেক্ষেত্রে সেটি আপনি সমন্বয় করতে পারবেন। আর এই সমন্বয়ের ক্ষেত্রে আপনার প্রমাণপত্র হিসেবে এই স্যালারি সার্টিফিকেট বা স্যালারি স্টেটমেন্ট সেখানে কাজ করবে। এরপরে ব্যাংক হিসাব থাকলে কিংবা ব্যাংক সুদ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সার্টিফিকেট দাখিল করতে হবে। অর্থাৎ আপনার যদি ব্যাংকে আপনার টাকা থাকে, সেটা আপনার ক্যাশ ইন ব্যাংক অর হ্যান্ড। তো হ্যান্ড হলে তো আপনার হাতে আছে, কিন্তু ক্যাশ ইন ব্যাংক, আপনার ব্যাংকে কত টাকা আছে এটা কিন্তু সুস্পষ্টভাবে ট্যাক্স ফাইলে উল্লেখ করে দিতে হয়। তো যদি ব্যাংকে টাকা থাকে তাহলে অবশ্যই এর সাপোর্টিংয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে। তো আর যদি বেশি টাকা থাকে বা উল্লেখযোগ্য পরিমাণ টাকা ব্যাংকে থাকে, সেক্ষেত্রে ব্যাংক আমাদের কিছু ইন্টারেস্ট দিয়ে থাকে বা মুনাফা দিয়ে থাকে, সুদ দিয়ে থাকে। সেই সুদটাও হচ্ছে আপনার জন্য আয়। তো সেই আয়ের অ্যাগেনিস্টেও আপনাকে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সার্টিফিকেট দাখিল করতে হবে। ব্যাংক সার্টিফিকেট হলে বেশি ভালো হয়, কিন্তু অনেক সময় সার্টিফিকেট কালেক্ট করাটা একটু জটিল হয়ে যায়। এজন্য ব্যাংক স্টেটমেন্ট অ্যাটলিস্ট আপনারা দেবেন। এবং এখানে যদি ট্রানজ্যাকশন অনেক বেশি থাকে, সেক্ষেত্রে অবশ্যই ব্যাংক স্টেটমেন্টটা অ্যানালাইসিস করে দেবেন, যেটাকে ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলিয়েশন বলা হয়। এর ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলিয়েশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনার কোন টাকা কী বাবদ যদি ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশন থাকে, সেগুলো সুস্পষ্টভাবে আপনি উল্লেখ করে দিবেন বা দেখিয়ে দিবেন। এটা যদি না হয়, এই অস্পষ্টতার কারণে আপনার ট্যাক্স ফাইল অডিটে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 20-30% বেড়ে যায়। এরপরে বিনিয়োগ থাকলে তার সপক্ষে প্রমাণাদি, যেমন জীবন বিমার পলিসি থাকলে প্রিমিয়াম পরিশোধের প্রমাণ। সহজ কথা হচ্ছে, আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে, যেমন আপনার ডিপিএস থাকতে পারে, ডিপিএসের ক্ষেত্রে ডিপিএসের যে স্টেটমেন্ট সেটা আপনাকে দিতে হবে। আপনার জীবন বিমায় কোনো লাইফ ইন্স্যুরেন্সে আপনার পলিসি থাকতে পারে, প্রতি মাসে কিংবা একটা সময় পর আপনি সেখানে টাকা জমা দেন। সেক্ষেত্রে সেই যে প্রিমিয়াম আপনি জমা দেন, তার এগেনিস্টে ওই লাইফ ইন্স্যুরেন্স থেকে একটি রসিদ আপনাকে দেওয়া হবে বা সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। সেটি অবশ্যই সংযুক্ত করে দেবেন। তো এখানে সবচেয়ে ভাইটাল যে বিষয়টি, অবশ্যই স্যালারি স্টেটমেন্ট দেবেন। আর ব্যাংক স্টেটমেন্ট খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে আপনারা উপস্থাপন করবেন। এরপরে আসেন নিরাপত্তা জামানতের সুদ খাত। যদি আপনারা নিরাপত্তা জামানতের
খাত থেকে কোনো সুদ বা মুনাফা অর্জন করে থাকেন, সেক্ষেত্রে নিম্নোক্ত জিনিসগুলো আপনাদের সংযুক্ত করে দিতে হবে। বন্ড বা ডিবেঞ্চার যে বছর কেনা হয় সে বন্ড বা ডিবেঞ্চারের ফটোকপি, অর্থাৎ আপনি যদি বন্ডে ইনভেস্ট করেন, সেই বন্ডে যে ইনভেস্ট করেছেন তার সপক্ষে প্রমাণ দাখিল করতে হবে। সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র। ধরেন আপনি সঞ্চয়পত্রে ইনভেস্ট করেছেন, তো সঞ্চয়পত্র ইনভেস্ট করলে প্রত্যেক বছর সে আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে এবং সেখানে উল্লেখ থাকবে আপনি কত টাকা বিনিয়োগ করেছেন এ পর্যন্ত এবং কত টাকা মুনাফা অর্জন করেছেন। অবশ্যই এই সার্টিফিকেট আপনার সংযুক্ত করে দিতে হবে। প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিবেঞ্চার কেনা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সার্টিফিকেট, ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র। মূল কথা হচ্ছে, আপনি যদি কোনো জামানতে ইনভেস্ট করেন, সেই ইনভেস্টমেন্টের সপক্ষে দলিল এবং সেই ইনভেস্টের অ্যাগেনিস্টে যদি আপনি কোনো সুদ পেয়ে থাকেন, তাহলে সেই সুদের বিবরণী কিংবা সার্টিফিকেট এটা আপনাকে অবশ্যই আপনার রিটার্নের সাথে উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ আপনাকে ক্লিয়ার করে, আপনি হচ্ছে কোনো একটা ধরেন সরকারি ব্যাংকে জব করেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে স্যালারি স্টেটমেন্ট দিবেন। আবার আপনি যেহেতু সরকারি জব করেন, আপনার একটা হেলথি অ্যামাউন্ট আপনি বেতন পেয়ে থাকেন, এই বেতনের একটা অংশ আপনি আবার ধরেন সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আপনার সঞ্চয়পত্রের সার্টিফিকেটটাও এর সাথে সংযুক্ত করে দিতে হবে, অর্থাৎ আপনার রিটার্নের সাথে সংযুক্ত করে দিতে হবে। এরপরে গৃহ সম্পত্তি খাত থেকে যদি আপনার ইনকাম থাকে, সেক্ষেত্রে যে বিষয়গুলো সংযুক্ত করতে হবে সেটি এখানে তুলে ধরা হচ্ছে। বাড়ি ভাড়ার সমর্থনে ভাড়ার চুক্তিনামা বা ভাড়ার রসিদ কপি, মাসভিত্তিক বাড়ি ভাড়া প্রাপ্তির বিবরণ এবং প্রাপ্ত বাড়ি ভাড়া জমা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণী। খেয়াল রাখবেন যে বাংলাদেশের যে ট্যাক্স ল, সেই ট্যাক্স অনুসারে আপনার যে বাসা ভাড়াটিয়াদের আপনি দেন, সে ভাড়াটিয়ারা আপনাকে বাসা ভাড়া পরিশোধ করবে ব্যাংকিং চ্যানেলে। এর কারণ হচ্ছে, ব্যাংকিং চ্যানেলে যদি না আসে আপনি কত টাকা আসলে ইনকাম করলেন বা বাড়ি ভাড়া থেকে পেলেন, সেটা কিন্তু প্রমাণ করা যায় না। এখন পর্যন্ত আমরা এই প্র্যাকটিসটা করি না, কিংবা ট্যাক্স অফিসও এই বিষয়টা নিয়ে আমাদের হয়তো সেইভাবে ধরে না আমাদের, কিন্তু ইন ফিউচার এটা খুব ভালো করে ধরবে। এই জন্য যাদের মানে ভাড়াটিয়াদের থেকে হেলদি অ্যামাউন্ট গ্রহণ করেন, বড় অঙ্কের টাকা পয়সা আপনারা পেয়ে থাকেন, বা আপনার আয়ের একটা বড় খাত যদি বাড়ি ভাড়া হয়ে থাকে, অবশ্যই আপনি চেষ্টা করবেন ব্যাংকিং চ্যানেলে এই টাকাটা নেওয়ার। পৌরকর, সিটি কর্পোরেশন কর, ভূমি রাজস্ব সমর্থনে রসিদ কপি, অর্থাৎ আপনি ধরেন যদি কোনো পৌরসভায় আপনার বাড়িটি হয়ে থাকে কিংবা সিটি কর্পোরেশনে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশন আপনার কাছ থেকে একটি ট্যাক্স কেটে নেয়। অর্থাৎ আপনি যদি ঢাকার মিরপুর বা যাত্রাবাড়িতে আপনার বিল্ডিং থাকে, সেখানে আপনার মানে সিটি কর্পোরেশন কর দিতে হবে। ফাইনাল আপনি যখন আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, তখন এই পৌরকর যত টাকা দিয়েছেন সেটা এখানে সমন্বয় করতে পারবেন, অর্থাৎ এই পরিশোধিত টাকাটা অ্যাডভান্স ট্যাক্স হিসাবে ট্রিট হবে এবং এটা আপনার পার্সোনাল ফাইল থেকে ফাইনালি মাইনাস করে বাকি টাকাটা আপনি জমা দিলেই হবে। ব্যাংক ঋণের মাধ্যমে বাড়ি কেনা বা নির্মাণ করা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে ব্যাংক বিবরণী ও সার্টিফিকেট দাখিল করতে হবে। এখানে একটু বানান ভুল আছে, এটা ঋণ হবে। তো আপনি যদি লোন নিয়ে কোনো বাড়ি নির্মাণ করে থাকেন, অবশ্যই ওই লোনের সমর্থনে যে ব্যাংক স্টেটমেন্ট আছে কিংবা আর্থিক প্রতিষ্ঠানের যে স্টেটমেন্ট আছে, অথবা তারা যে একটা আপনি চাইলে বছর শেষে একটা সার্টিফিকেট তারা দেবে, সেই সার্টিফিকেট অবশ্যই আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলের সাথে সংযুক্ত করে দেবেন। গৃহ সম্পত্তি বিমাকৃত হলে বিমা প্রিমিয়ামের রসিদের কপি, আর যদি আপনার বাড়িটি জীবন বিমাকৃত হয়ে থাকে, তবে তার যে নিয়মিত যে আপনি প্রিমিয়াম দেন তার রসিদের কপিও এখানে সংযুক্ত করতে হবে। আর এর পাশাপাশি এখানে যেটি উল্লেখ নেই, সেটা হচ্ছে অবশ্যই একটা শিডিউল করে দেবেন আপনি, যে শিডিউলে উল্লেখ থাকবে যে কোন ফ্লোর থেকে কত টাকা আপনি ভাড়া পেয়ে থাকেন। এটা অবশ্যই উল্লেখ করে দেবেন, এবং বছর শেষে আপনার কত টাকা ভাড়া আসতেছে সেটা আলাদা এখানে উল্লেখ থাকতে হবে। তো এরপরে আসেন ব্যবসা বা পেশা খাত থেকে আয়। কারো যদি ধরেন প্রোপাইটরশিপ বিজনেস আছে, অর্থাৎ এক মালিকানা,
এই প্রোপ্রাইটরশিপ বিজনেসটা কিন্তু ব্যক্তির পার্সোনাল ফাইলের সাথেই যুক্ত থাকে, আলাদাভাবে এটার কোনো ফাইল হয় না। কিন্তু যদি কোনো লিমিটেড কোম্পানি কিংবা পার্টনারশিপ ফার্ম থাকে সেটার ট্যাক্স ফাইল আলাদা, কিন্তু শুধুমাত্র এই প্রোপ্রাইটরশিপ ব্যবসাটা ব্যক্তির ফাইলের সাথে সরাসরি যুক্ত। তো আপনার যদি প্রোপ্রাইটরশিপ ব্যবসা বা কোনো ধরনের পেশা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই উক্ত ব্যবসা বা পেশার আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এই দুইটা হিসাব আপনি অবশ্যই করে সেটা সংযুক্ত করে দেবেন। এটা কিন্তু মূল রিটার্নের বাইরেই এই দুইটা জিনিস, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, এটা আপনাদের সংযুক্ত করে দিতে হবে। অংশীদারি ফার্মের আয় যদি থাকে, অর্থাৎ আপনি ধরেন পার্টনারশিপ ফার্ম আছে আপনার, তাহলে অবশ্যই ফার্মের আয় ব্যয়ের বিবরণী এবং স্থিতিপত্র, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট আপনারা সংযুক্ত করে দেবেন। কেননা এই যে ফার্মের যে আয়, আপনারা ফার্মের যদি 2 জন পার্টনার থাকেন তাহলে ফার্মের যে ইনকাম সেটা জাস্ট 2 ভাগ হয়ে যাবে। ফলে আপনার পার্সোনাল রিটার্নের সাথেও এই ফার্মের রিটার্নটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর বাইরে যদি মূলধনী লাভ বা ক্যাপিটাল গেইন, আপনারা এর আগেও একটা পর্বে আপনারা ক্যাপিটাল গেইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যদি ক্যাপিটাল গেইনের মাধ্যমে আপনার ইনকাম থাকে তাহলে স্থাবর সম্পত্তি বিক্রয় হস্তান্তরে তার দলিলের কপি, অর্থাৎ যেমন আপনি জমি বিক্রি করেছেন এর মধ্যে দিয়ে আপনার ক্যাপিটাল গেইন হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ওই জমি বিক্রির বা ক্রয়ের বা হস্তান্তরের যে দলিল সেটা সংযুক্ত করে দেবেন। উৎসে আয়কর জমা হলে তার চালান বা পে অর্ডারের ফটোকপি, অর্থাৎ ধরেন যে আপনি কোনো উৎসে কর পরিশোধ করেছেন, তাহলে সেই উৎসে করের এগেনিস্টে আমরা দেখবেন যে একটা রসিদ আছে, ব্যাংক রসিদ, সোনালী ব্যাংক থেকে যে রসিদের মাধ্যমে সোনালী ব্যাংকে টাকা জমা দিতে হয় সেই কপি অবশ্যই সংযুক্ত করে দেবেন। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে মুনাফা হলে এ সংক্রান্ত সঞ্চয় প্রত্যয়নপত্র, অর্থাৎ আপনি যদি শেয়ার বাজারে শেয়ার লেনদেনের মধ্য দিয়ে কোনো মুনাফা অর্জন করেন সেক্ষেত্রে সেখানকার যে সার্টিফিকেট সেটা আপনার পার্সোনাল রিটার্নের সাথে সংযুক্ত করে দিতে হবে। এবার অন্যান্য উৎস খাতের আয়, অন্যান্য যে জিনিসগুলো আপনার দেওয়ার দরকার আছে তার মধ্যে নগদ লভ্যাংশ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী, ডিভিডেন্ড ওয়ারেন্টের কপি বা সার্টিফিকেট, অর্থাৎ আপনার যদি ডিভিডেন্ডের মাধ্যমে ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে ডিভিডেন্ড তো কোনো না কোনো কোম্পানি আপনাকে দেবে, যে কোম্পানিতে আপনার শেয়ার আছে, সেক্ষেত্রে সেই ডিভিডেন্ডের অ্যাগেনিস্টে যে আপনাকে সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে সেই সার্টিফিকেট অবশ্যই এখানে সংযুক্ত করে নেবেন। কারণ হচ্ছে ডিভিডেন্ডের উপর উক্ত কোম্পানি কিন্তু ট্যাক্স কেটে রাখবে, সেই ট্যাক্সটা কিন্তু আপনি আবার আপনার পার্সোনাল ফাইলে সমন্বয় করতে পারবেন। ফলে এই সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। সঞ্চয়পত্র হতে সুদ আয় থাকলে সঞ্চয়পত্র নগদায়নের সময় বা সুদ প্রাপ্তির সময় নেওয়া সার্টিফিকেট কপি, অর্থাৎ সঞ্চয়পত্র দ্বারা আয় থাকলে কিংবা সঞ্চয়পত্র যদি আপনি ভেঙে ফেলেন, ক্যাশ করে ফেলেন, সেক্ষেত্রেও এর সমর্থনে সার্টিফিকেট সংযুক্ত করে দেবেন। ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক বিবরণী বা সার্টিফিকেট, অর্থাৎ আপনার ব্যাংকে টাকা থাকলে আমি আগেও বলেছি যে কিছু মুনাফা আপনার থাকবে, সেক্ষেত্রে যদি মানে ব্যাংক স্টেটমেন্ট সংক্ষিপ্ত হয় কিংবা আয় কম হয় সেক্ষেত্রে হাইলাইটার দিয়ে বা মার্কার দিয়ে আপনার যে সুদ যে সংখ্যাটা আছে সেটা হাইফেন মানে স্পষ্ট করে দিতে পারেন। আর সবচেয়ে ভালো হয় একটা রিকনসিলিয়েশন, ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলিয়েশন করবেন এবং সেখানে কত তারিখে কত টাকা মুনাফা আপনাকে দেওয়া হয়েছে তার একটি শিডিউল করে সেটা রিটার্নের সাথে সংযুক্ত করে দেবেন। অন্য যে কোনো আয়ের উৎসর জন্য প্রাসঙ্গিক কাগজপত্র, এছাড়াও যদি কোনো খাত থেকে আয় থাকে, যেমন আপনি লেকচার দেন, পার্ট টাইম লেকচারার আপনি কোনো কোচিংয়ের, সেক্ষেত্রে ওই কোচিং থেকে আপনি একটা প্রত্যয়নপত্র গ্রহণ করবেন বা সার্টিফিকেট গ্রহণ করেন যে এই ভদ্রলোক আমার প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে লেকচার দিয়েছেন এবং তার এগেনিস্টে এত টাকা আমরা তাকে পরিশোধ করেছি, এই ধরনের একটি সার্টিফিকেট সেখান থেকে গ্রহণ করবেন। আয়কর পরিশোধের প্রমাণ বা উৎসে কর কর্তন সহ। এখন কথা হচ্ছে তো আপনি আয়কর কত হবে সেটা হিসাব করলেন, তো এবার তো সেটা পরিশোধের পালা। তো মনে রাখবেন আয়কর 2 জায়গায় পরিশোধ করা যায়, সোনালী ব্যাংকে এবং বাংলাদেশ ব্যাংকে। সাধারণত আমরা সোনালী ব্যাংকে আয়কর পরিশোধ করে থাকি। তো কর পরিশোধের সমর্থনে চালানের কপি, পে অর্ডার, ব্যাংক ড্রাফট,
অ্যাকাউন্ট পে চেক 10,000 টাকার পর্যন্ত আয়কর ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করা যায়। এর ঊর্ধ্বে আয়কর পরিশোধের ক্ষেত্রে পে অর্ডার, ব্যাঙ্ক ড্রাফট, অ্যাকাউন্ট পে চেক ব্যবহার করতে হয়। সহজ কথা হচ্ছে আপনি আপনার যে ট্যাক্স আসে সেটি দুইভাবে পরিশোধ করতে পারবেন। এক নাম্বার হচ্ছে সোনালী ব্যাংকে বা বাংলাদেশ ব্যাংকে যে টাকা জমা দিয়ে চালানের মাধ্যমে এটা জমা দিতে পারেন, অথবা ডিসিটি বরাবর ক্রস চেক বা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে পারেন। এক্ষেত্রে যদি 10,000 টাকার নিচে হয় সেক্ষেত্রে আপনি চালানে পরিশোধ করবেন, আর এর উপরে যদি হয় সেক্ষেত্রে আপনি ডিসিটি বরাবর একটি, অর্থাৎ চেকে লেখা থাকবে বরাবর ডিসিটি আর কি, মানে আমরা যেমন ক্যাশ চেক দিই, ক্রস চেক দিই, এখানে ক্রস চেকটা যাবে ডিসিটির নামে। তো এরপরে রয়েছে যে কোনো খাতের আয় হতে উৎসে আয়কর পরিশোধ করা হলে কর্তনকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র। সহজ কথা হচ্ছে স্যালারির ক্ষেত্রে বলছিলাম, আপনি যদি আপনার স্যালারির মাধ্যমে আপনার ইনকাম থাকে এবং আপনার কোম্পানি যদি আপনার স্যালারির এগেনিস্টে কোনো ট্যাক্স কেটে রাখে, তাহলে উক্ত উৎসে কর্তনের সপক্ষে প্রত্যয়নপত্র থাকবে। সাধারণত যে স্যালারি স্টেটমেন্ট বা স্যালারি সার্টিফিকেট যেটা দেওয়া হয় সেখানে আপনার অ্যাগেনিস্টে, আপনার বেতনের অ্যাগেনিস্টে যে টিডিএস পরিশোধ করা হয়েছে সরকারি কোষাগারে, তার টিডিএসের নাম্বার সেখানে উল্লেখ থাকে। ফলে যদি এ ধরনের উল্লেখ থাকে তাহলে আপনার স্যালারি সার্টিফিকেটই এর জন্য যথেষ্ট হবে। আর যদি সেটা উল্লেখ না থাকে তাহলে আপনি ওই উৎসকর কর্তন পরিশোধের যে চালান আছে সেই চালান আপনি সংগ্রহ করবেন এবং সেটা আপনার আয়কর রিটার্নের সাথে সংযুক্ত করে দিবেন। তো সম্মানিত বন্ধুগণ, এই ছিল আজকের পর্ব। আপনারা সব সময় সংশ্লিষ্ট যে ডকুমেন্টসগুলো আছে সেটা খুব সতর্কতার সহিত সংযুক্ত করে দিবেন। আমাদের অগ্রিম এই সতর্কতা আমাদের বড় ধরনের বিপদের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। আর এইখানে ভুল করলে, ফাইল অডিটে পড়লে আমরা নানা ধরনের আর্থিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। আশা করি আপনারা সেই ঝামেলা ঝুঁকি থেকে মুক্ত থাকবেন। নিজে খুব সতর্কতার সহিত ফাইল রেডি করবেন, অথবা এক্সপার্ট কোনো আইনজীবী বা চার্টার অ্যাকাউন্টেন্ট বা কোনো ফার্মের সহায়তা নেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।